আসসালামু আলাইকুম। আমি মুবাশিরা মাহজাবীন লামিয়া। আমি রিসেন্টলি ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছি এমআইএসটি আর্কিটেকচার থেকে। আজকে আমি আমার আন্ডার গ্রাজুয়েট থিসিস প্রজেক্টটা নিয়ে কথা বলবো। তো আমি শুরু করছি এখন। আমার প্রজেক্টটা আসলে চুজিং থেকে শুরু করে স্টাডি ডিজাইন এবং জুরি পর্যন্ত যদি বলতে চাই, ইটস ভেরি ভেরি লং জার্নি। তো শুধু স্টাডি পার্টটা নিয়ে আসলে কথা বললে অনেক হয়ে যায়, বাট তারপরেও আমি চেষ্টা করব যতটুকু পারি শুরু থেকে শেষ পর্যন্ত একটা আইডিয়া দিতে, যে আমি কিভাবে চিন্তা করেছি এবং কেন করেছি বুঝিয়ে বলার চেষ্টা করব। তো শুরুতে বলছি আমার প্রজেক্ট টাইটেলটা, এটা হচ্ছে এক্সপ্লোরিং দ্য সিমলেস নিউরোস্কেপ। তো আমার প্রজেক্টের টার্গেট গ্রুপটা ছিল নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আছে এমন চিলড্রেনদের জন্য। তো এটা থেকে নামটা এসেছে। নিউরোস্কেপ বলতে আমি এটাই বোঝাচ্ছি বেসিক্যালি যে যেহেতু আমি নিউরো ডাইভার্সিটি নিয়ে কাজ করছি, তো ওদের পার্সপেক্টিভ থেকে যদি আমরা কোনো স্পেসকে বোঝার চেষ্টা করি বা ওদের জন্য যদি আমরা একটা আর্কিটেকচার করার চেষ্টা করি, ওরা কিভাবে পারসিভ করছে স্পেসটা বা ডিজাইনটা অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত, সেটা বোঝার চেষ্টা করেছি। এটাই ছিল আমার বেসিক্যালি স্টাডি। তো সেখান থেকে নামটি এসেছে। তো আমি আসলে শুরু থেকেই চেয়েছিলাম যে একটা এমন একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে যেখানে আমি একটা স্পেশাল গ্রুপ অফ পিপলকে নিয়ে কাজ করতে পারবো, যেখানে আমি রেগুলার আর্কিটেকচার থেকে একটু ডিফারেন্ট পিপলদের জন্য, যাদের যেখানে একটু ডিফারেন্ট এবং স্পেশাল আর্কিটেকচার দরকার পড়ে, সেটা নিয়ে কাজ করার ইচ্ছে ছিল। তো শুরুতে আহ রোহিঙ্গা, তারপর রিফিউজি ক্যাম্প, স্পেশাল চিলড্রেন, কয়েকটা প্রজেক্ট আমার অপশনে ছিল। ফাইনালি আমি এটাকে চুজ করেছি বিকজ আমার মনে হচ্ছে আমি এটাতে সবচেয়ে বেশি ইন্টারেস্টেড। তো যদি প্রজেক্টের ভিতরে যাই, তাহলে এটা হচ্ছে আমার প্রজেক্টের ফাইনাল আউটকাম। টপ ভিউটা যদি দেখি, এটা হচ্ছে আমার প্রজেক্ট। তো সাইটটা হচ্ছে, আমার প্রজেক্টের সাইটটা ছিল শ্রীপুরে, গাজীপুরে। স্পেসিফিক ভাবে জায়গাটার নাম যদি বলি, এটা নয়াপাড়াতে। এটা আশেপাশে ম্যাক্সিমাম জায়গাটাই বনভূমির জমি, বনাঞ্চল বেসিক্যালি, সাথে কিছু ভিলেজার্সরা থাকে। তো ঢাকা থেকে যদি আমি ডিস্টেন্সটা দেখাই, ঢাকার আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে যদি আমি সাইট পর্যন্ত ডিস্টেন্সটা বলি, এটা অ্যারাউন্ড 55 কিলোমিটারের মতো হয়ে যায়। আর এটা হচ্ছে সাইটের আশেপাশে অ্যাপ্রক্সিমেটলি যদি 2 কিলোমিটার একটা রেডিয়াস ধরে আমি দেখাই যে কি কি ফ্যাসিলিটিস আছে। বেসিক্যালি পুরোটাই বনাঞ্চল, তো তেমন কিছু আসলে খুব কাছাকাছি নেই। এটা হচ্ছে সাইটের কারেন্ট ইমেজেস গুলো। এখানে যে ফ্ল্যাট ল্যান্ডস গুলো দেখা যাচ্ছে, এটা আমার সাইটটা। ফ্ল্যাট ল্যান্ড গুলো এখন কারেন্টলি এগ্রিকালচারের জন্য ইউজ করা হচ্ছে, এবং পাশের যে স্লাইটলি এলিভেটেড পার্টটা দেখা যাচ্ছে যেটা গ্রিন দিয়ে ঢাকা, এটা হচ্ছে বনভূমি, যেটা বাংলাদেশ বনভূমির আন্ডারে। তো এটা বেসিক্যালি একটা সময় পুরাটাই বনভূমির আন্ডারে ছিল, কিন্তু লোকাল পিপলদের সাথে সার্ভে করার সময় ওদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে অ্যারাউন্ড 4 জেনারেশন আগে ওরা বনভূমির কিছু পার্ট ফ্ল্যাটল্যান্ডে পরিণত করে agriculture করার জন্য। তো এখন পর্যন্ত এই জায়গাগুলো এগ্রিকালচার এবং প্রাইভেট প্রপার্টির মধ্যে এগুলোকে ধরা হয়। আমার প্রজেক্টের ক্লায়েন্টটা ছিল পিএফডিএ, যারা একটা অর্গানাইজেশন। ওরা স্পেসিফিক ভাবে কাজ করে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আছে এরকম বাচ্চাদেরকে নিয়ে। তো ওদেরই প্রজেক্ট এটা। এই প্রজেক্টের জন্য ওদের বেসিক যে রিকোয়ারমেন্ট ছিল চারটা। এটা হচ্ছে একটা একাডেমিক বিল্ডিং ওদের ফর্মাল এডুকেশনের জন্য, ডরমিটরিজ বাচ্চাদের জন্য, থেরাপি এবং মেডিকেল সেন্টার, বিকজ যেহেতু ওরা স্পেশাল চিলড্রেন, থেরাপি অ্যাকচুয়ালি ওদের ডেইলি লাইফের একটা পার্ট, এবং ওয়ার্কশপ। যেহেতু আম, এখানে উদ্দেশ্যটা হচ্ছে ওরা যাতে এখান থেকে পড়াশোনা শেষ করে যাওয়ার পরে একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে পারে, তো ওদেরকে ভোকেশনাল ট্রেনিং দেওয়া এবং ইনকাম জেনারেটিং স্কিলস গুলো শেখানো, এটার জন্য একটা ওয়ার্কশপ। তো এর বাইরে ক্লায়েন্ট যেটা চেয়েছিলেন সেটা হচ্ছে যে যেহেতু আমরা একটা নেচারাল সেট আপে পুরো ডিজাইনটা করছি, তো নেচারের সাথে যাতে বাচ্চাদের কানেক্টিভিটিটা থাকে, যাতে ওরা নেচারটাকে খুব ভালোভাবে এনজয় করতে পারে, এটা আমি চেষ্টা করেছি আমার প্রজেক্টে আনতে। তো প্রজেক্টটা বোঝার জন্য অ্যাকচুয়ালি টার্গেট গ্রুপটাকে একটু ভালোভাবে বুঝতে হবে। তো এটার জন্য
বেসিক কিছু টার্মিনোলজি যদি আমি এক্সপ্লেন করতে যাই, তাহলে নিউরোডাইভার্সিটি নিয়ে বলতে হবে সবার আগে। তো হোয়াট ইজ নিউরোডাইভার্সিটি? নিউরোডাইভার্সিটিটাকে যদি আমি সিম্পলি বলতে চাই, এটা হচ্ছে প্রত্যেকটা হিউম্যান ব্রেন যে কোনো ঘটনাকে, যে কোনো সিচুয়েশন, যে কোনো স্পেসকে ডিফারেন্ট ওয়েতে পারসিভ করে। প্রত্যেকটা হিউম্যান বিং একই ঘটনাকে ডিফারেন্ট ভাবে এক্সপিরিয়েন্স করে। এই যে প্রত্যেকে ডিফারেন্ট ভাবে একটা ঘটনাকে এক্সপিরিয়েন্স করা, কোনো ইনফরমেশনকে প্রসেস করা, এটাই বেসিক্যালি সিম্পল ভাবে বলতে গেলে নিউরো ডাইভার্সিটি। কিন্তু যতই সবার ব্রেন ডিফারেন্ট ওয়েতে সবকিছু পারসিভ করুক না কেন, একটা মেজরিটি অ্যামাউন্ট অফ পিপল সবসময়ই দেখা যায় যে একটা কমন প্যাটার্ন মেনে তাদের ব্রেনটা কাজ করছে, বা সেম ইনফরমেশন একটা মেজরিটি অ্যামাউন্ট অফ পিপল মোটামুটি একটা ভাবে এটাকে রিসিভ করছে এবং সেই অনুযায়ী রিয়েক্ট করছে। তাদেরকে আমরা বলছি নিউরোটিপিক্যাল। এবং এর বাইরে যারা আছে, যারা এই টিপিক্যাল ওয়ের বাইরে চিন্তা করছে, তাদেরকে তখন আমরা নিউরো ডাইভার্জেন্ট বলছি। তো এই নিউরো ডাইভার্জেন্ট অ্যাকচুয়ালি অনেক ভাস্ট একটা এরিয়া, যেখানে অসংখ্য ক্লাসিফিকেশনস আছে। তো প্রত্যেকটা টাইপকে, নিউরো ডাইভার্জেন্টের মধ্যে প্রত্যেকটা টাইপকে এক একটা নিউরো মাইনরিটি গ্রুপ বলা হয়ে থাকে। নিউরো মাইনরিটি গ্রুপগুলোর মধ্যে আবার অসংখ্য রকমের ক্লাসিফিকেশন আছে। এটা যদি সিম্পলি মেজর তিনটা পার্টে ভাগ করি, নিউরো ডেভেলপমেন্টাল হতে পারে, নিউরোলজিক্যাল হতে পারে, এবং সাইকিয়াট্রিক হতে পারে। আমার প্রজেক্টে আমি যাদেরকে নিয়ে কাজ করছি, এরা হচ্ছে ডেভেলপমেন্টালের আন্ডারে, যারা ক্লিনিক্যাল, মানে যাদের কমিউনিকেশন প্যাটার্ন এবং বিহেভিয়ার রিলেটেড ইস্যুস দেখা যায়, এবং ওদের এই ইস্যুগুলোকে হেলথ ইস্যু হিসেবে কনসিডার করা হয়, যেমন অটিজম, এডিএইচডি। আমার টার্গেট গ্রুপ হচ্ছে ওরা এই প্রজেক্টের জন্য। তো আমরা আসলে অনেকেই এই ব্যাপারগুলো অতটা ভালোভাবে জানি না। আমরা দেখা যায় অনেক সময় অটিজম রিলেটেড সিনড্রোমস গুলোকে আমরা সাইকিয়াট্রিক ইস্যুস মনে করে থাকি, বাট হুইচ ইজ নট ট্রু। এটা আসলে খুবই ডিফারেন্ট। তো আমি এই নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার ক্লিনিক্যাল যারা আছে, তাদের জন্য অ্যাকচুয়ালি একটা স্পেশাল স্কুল এবং স্যাংচুয়ারি ডিজাইন করব। তো যেহেতু এটা একটা স্টুডিও প্রজেক্ট, একটা লিমিটেড অ্যামাউন্ট অফ টাইমের মধ্যে আমার স্টাডি পার্ট কমপ্লিট করে ডিজাইনে যেতে হয়েছে, এবং একটা লিমিটেড অ্যামাউন্ট অফ টাইমের মধ্যে আমার প্রজেক্টটাকে সাবমিট করতে হয়েছে। তো এই কারণে আসলে আমার স্টাডিটাকে একটু সিম্পলিফাই করে নিয়ে আসতে হয়েছে, বিকজ এটা তো খুবই খুবই ভাস্ট একটা এরিয়া, যেটার খুবই সামান্য একটা অংশ নিয়ে আমি কাজ করেছি। তো এনডিডি দের মধ্যে আমি যে মেজর কমন যে পাঁচটা গ্রুপকে, আমি যদি বাংলাদেশের কনটেক্সটে চিন্তা করি, যে পাঁচটা কমন গ্রুপকে বেশি দেখা যায়, আমি পাঁচটা আহ, সেই পাঁচটা গ্রুপকে নিয়ে বেসিক্যালি কাজ করেছি। এরা হচ্ছে এএসডি বা অটিজম, এরপরে হচ্ছে এডিএইচডি বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, সিপি বা সেরেব্রাল পালসি, আইডিডি বা ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট ডিসঅর্ডার, ডিএস বা ডাউন সিনড্রোম। এই পাঁচটা গ্রুপকে নিয়ে আমি কাজ করেছি। তো এই এই প্রজেক্টটার মধ্যে যে দুইটা টাইপের স্টুডেন্ট আসবে মানে এই স্কুলটাতে, সেটা হচ্ছে একটা ভোকেশনাল লেভেল এবং একটা হচ্ছে প্রি ভোকেশনাল লেভেল। ভকেশনাল বলতে আমি বুঝাচ্ছি সেই সব স্টুডেন্টদেরকে যারা এখানে তাদের রেগুলার ফর্মাল এডুকেশনের পাশাপাশি যারা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস গুলো যারা শিখবে, ওদেরকে আমরা ভকেশনাল স্টুডেন্ট বলছি। যারা মেইনলি তাদের নিজেদের দেখাশোনা এবং নিজেদের যে ডেইলি লাইফের অ্যাক্টিভিটিস গুলো এরা নিজেরা করতে পারে, তাদের কেয়ার গিভারের তেমন দরকার হয় না, তখন হচ্ছে তারা এই ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস গুলো শিখে থাকে। এর বাইরে আরেকটা গ্রুপ আছে, সেটা হচ্ছে প্রি ভকেশনাল, যারা এখন পর্যন্ত নিজেদের সব কাজ নিজেরা করতে পারে না, যাদের কেয়ার গিভারের হেল্প দরকার হয় তাদের ডেইলি লাইফের কাজগুলো করতে, পার্সোনাল কেয়ার গুলো নিতে। তো তখন হচ্ছে তারা ফর্মাল এডুকেশনের পাশাপাশি নিজেদের টেক কেয়ার করার ট্রেনিংটা তারা শিখে, এবং যখন তারা নিজেদের টেক কেয়ার নিজেরা পুরোপুরি করে ফেলতে শিখে যায়, তারপরে হচ্ছে তখন তারা ভকেশনাল লেভেলে তারা যায়, এবং তখন তারা প্রফেশনাল অ্যাক্টিভিটিস গুলো শিখতে থাকে। এইজ গ্রুপটা নিয়ে যদি কথা বলি, এটা আসলে 5 থেকে নিয়ে 20 পর্যন্ত একটা এজ লিমিট ধরা হয়, কিন্তু এটা আসলে খুবই ফ্লেক্সিবল একটা এজ লিমিট, বিকজ ওদের ম্যাক্সিমাম সময় দেখা যায় ফিজিক্যাল এজ এবং মেন্টাল এজটা প্যারালাল ভাবে যাচ্ছে না। তো অনেক সময় দেখা যায় যে কারো কারো গ্রাজুয়েশন
টা কমপ্লিট করতে 20 থেকে 2-3 বছর এক্সট্রা লাগছে, তো ইন দ্যাট কেস সেটা 20 থেকে 23 পর্যন্ত ওদেরকে রাখার দরকার হতে পারে। আর যদি লোয়ার লিমিটের কথা বলি, 5 বছর থেকে এটা শুরু করা হয়, বিকজ 5 বছরের আগে অ্যাকচুয়ালি এটা খুবই আর্লি ডিসিশন নেওয়ার জন্য যে একটা বাচ্চা তার অ্যাকচুয়ালি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আছে কিনা, বা থাকলেও সে আসলে কোন ক্যাটেগরিতে পড়ছে, তার কি ধরনের হেল্প দরকার, এটা বোঝার জন্য 5 খুব কম একটা এজ। তো কারণ তার আগ পর্যন্ত ব্রেন ডেভেলপমেন্ট পিরিয়ডটা শেষ হয় না, এই কারণে 5 ধরা হয়েছে, বাট এটা খুবই ফ্লেক্সিবল একটা এজ লিমিট। এরপরে হচ্ছে আমি আমার স্টাডি থেকে বিভিন্ন জার্নাল এবং রিসার্চ পেপার থেকে আমি আমার ডিজাইনের জন্য সর্ট আউট করেছি যে অ্যাকচুয়ালি এই 5টা গ্রুপের মধ্যে কি কি ধরনের ইস্যুস দেখা যায়, কমন গ্রাউন্ড গুলো খুঁজে বের করার জন্য। এবং আমি প্রত্যেকটা গ্রুপকে আলাদা আলাদা স্টাডি করেছি, এবং প্রত্যেকটা 5টা গ্রুপের মধ্যে প্রত্যেকের অ্যাকচুয়াল কি কি ধরনের আর্কিটেকচারাল রিকোয়ারমেন্ট থাকতে পারে, মানে ওদের লাইফটাকে ইজিয়ার করার জন্য অ্যাকচুয়ালি আর্কিটেকচার কি কি ধরনের অ্যাপ্রোচ নেওয়া যেতে পারে, সেটা ডিফারেন্ট ভাবে স্টাডি করেছি প্রতি ইন্ডিভিজুয়ালি। তো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার নিয়ে যদি বলি, ওদের জন্য স্টাডি করতে গিয়ে আমি অ্যাকচুয়ালি যার রিসার্চটা সবচেয়ে বেশি ফলো করেছি তিনি হচ্ছেন মাকদা মোস্তফা, ওনাকে অটিজম আর্কিটেকচারের পায়োনিয়ার ধরা হয়। উনি ইজিপ্ট বেসড একজন আর্কিটেক্ট। তো অটিস্টিকদের জন্য যে ডিজাইন রিকোয়ারমেন্ট আছে, এগুলো যদি আমি ব্রিফলি বলি, এটা হচ্ছে অ্যাকোস্টিক স্পেশাল সিকোয়েন্স, মানে ওদের যে রেগুলার যে অ্যাক্টিভিটিস গুলো হবে সেটার যাতে স্পেস এবং ওদের ডেইলি অ্যাক্টিভিটিস এটার সিকোয়েন্সটা যাতে প্যারালাল হয়। এসকেপ স্পেসেস, তারপরে এসকেপ স্পেস বলতে আমি বুঝেছি যখন ম্যাক্সিমাম সময় দেখা যায় যে স্পেশাল চিলড্রেনরা খুব সেন্সিটিভ হয়, এবং ওরা হঠাৎ ওভারওয়েলমড হয়ে গেলে ওদের একটা এসকেপ স্পেস দরকার হয় নিজেদেরকে কাম ডাউন করার জন্য। এরপরে কম্পার্টমেন্টালাইজেশন, যেখানে প্রত্যেকটা ফাংশনের জন্য আলাদা আলাদা স্পেস দেয়া, যাতে একই জায়গায় মোর দেন ওয়ান ফাংশন না থাকে, যেটা আর কি কেওটিক হয়ে যেতে পারে। এরপরে ট্রানজিশনাল স্পেসেস, দুইটা কম্পার্টমেন্টের মাঝখানে যাতে ইন বিটুইন একটা প্রপার ট্রানজিশনাল স্পেস থাকে, যাতে একটা জোন থেকে আরেকটা জোনে যাওয়ার মাঝখানে যাতে একটা প্রপার ট্রানজিশনটা যাতে স্মুথ হয়। এবং সেন্সরি জোনিং, প্রত্যেকটা ফাংশন অ্যাকচুয়ালি এক একটা সেন্সরি জোনে বিলং করে, কোনোটা হাই, কোনোটা লো, কোনোটা মডারেট, এটা যাতে একটা সিকোয়েন্স মেনটেন করা হয় এবং সেফটিটা যাতে ইনশিওর করা হয়। এরকম এডিএইচডি, সিপি, ডাউন সিনড্রোম, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, 5টা গ্রুপকে নিয়ে স্টাডি করছি। আমি অ্যাকচুয়ালি ডিটেইল বলতে চাচ্ছি না বিকজ এটা অনেক টাইম কনজিউমিং, বাট আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সামারিটা। 5টা গ্রুপকে এভাবে স্টাডি করার পরে, অনেকগুলো কেস স্টাডিজ, রিসার্চ আর্টিকেলস, জার্নাল পড়ার পরে এবং এক্সপার্টদের সাথে কথা বলার পরে আমি যে ডেটাগুলো পেয়েছি সেগুলোর উপর ডিপেন্ড করে আমি আমার ডিজাইনের একটা গাইডলাইন ক্রিয়েট করেছি, ডিজাইন কনসিডারেশনস বলছি আমি সেগুলোকে। আমি এই ডিজাইন কনসিডারেশন গুলো এই 5টা গ্রুপের উপর স্টাডি করে যেটা পেয়েছি, এটাকে আমি 3টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ম্যাক্রো স্পেস রিলেটেড ডিজাইন কনসিডারেশন, মাইক্রো স্পেস রিলেটেড ডিজাইন কনসিডারেশন, আর একদম ডিটেইলে বেসিক্যালি ইনডোরে যে ধরনের কনসিডারেশন করতে হয়েছে। তো যদি আমি একটু ডিটেইলে বলতে যাই, মাইক্রো স্পেস যে ডিজাইন কনসিডারেশনস গুলো আমি ফাইন্ড আউট করেছি সেটা হচ্ছে ফার্স্টলি কম্পার্টমেন্টালাইজেশন, যেটা একটু আগেই বলছিলাম, সেন্সরি জোনিংটা মেনটেন করা, এবং স্পেসের যে সিকোয়েন্সটা এটা মেনটেন করা, ওয়ে ফাইন্ড করা, মেন্টাল ম্যাপিং এর জন্য ওদেরকে হেল্প করা আর কি, যাতে যে কোনো জায়গায় ওরা বুঝতে পারে যে ওরা অ্যাকচুয়ালি এখন কোন জায়গায় আছে এবং সামনে ওদের জন্য কোন ফাংশনটা ওয়েট করছে, এবং এটার জন্য ওদের কি ধরনের মেন্টাল প্রিপারেশন নিতে হয়, যাতে কোনো আনএক্সপেক্টেড সিচুয়েশনের মধ্যে না পড়ে, বিকজ আনএক্সপেক্টেড একটা সিচুয়েশনের মধ্যে পড়লেই ওরা ওভারওয়েলমড হয়ে যায়। তো এটা যাতে না হয় এই জন্য ওদের মেন্টাল ম্যাপিং এ যতটুকু সম্ভব ইজিয়ার করা, এবং ট্রানজিশনাল স্পেস গুলো প্রপারলি ডিজাইন করা যাতে ওদের ট্রানজিশনটা স্মুথ হয়, এবং সার্কুলেশন গুলো এমন হবে যাতে ওরা একটা স্পেসে যে একটা মোমেন্ট অফ পজ পায় এবং তারপরে সেখান থেকে ছোট ছোট বিভিন্ন দিকে যাতে ওরা যেতে পারে। এটা হচ্ছে ডিসিশন মেকিং একটা স্পেস যেখান থেকে ওরা পরবর্তীতে কোন দিকে যেতে চায় এটা
চিন্তা করার জন্য যাতে একটা স্পেস পায় এভাবে ডিজাইন করা বেসিক্যালি একটু লবির মতো ক্রিয়েট করা প্রত্যেকটা ফাংশনের সামনে, যাতে ওরা এই মোমেন্ট অফ পজটা নিতে পারে। এরপরে হচ্ছে মাইক্রো স্পেস গুলোতে, এটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটি গুলো। এটা বেসিক্যালি সেরেব্রাল পালসি আছে যাদের, এই বাচ্চাদের জন্য বেশি জরুরি, বাট অন্যদের জন্য জরুরি হতে পারে, বিকজ অনেক সময় দেখা যায় যে ওদের মধ্যে অনেক ক্রস ওভার দেখা যায়, একজন বাচ্চার মধ্যে মোর দ্যান ওয়ান সিমটম থাকতে পারে। তো এটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর কমন স্পেসেস, প্রচুর কমন স্পেসেস যেটাতে ওরা বেসিক্যালি ব্রেকআউট স্পেসেস ক্রিয়েট করা। এরপরে হচ্ছে সিটিং অ্যালকভস, যে কোনো ফাংশনে ঢোকার আগে একটা আহ বসে, সাপোজ আমি একটা ফাংশনে ঢুকছি, আমি ক্লাসরুমে ঢুকছি, ঢোকার আগে আমি আমি একটু আনইজি ফিল করছি, আমি ভয় পাচ্ছি বা আমি হীনমন্যতায় ভুগছি, এইসব সিচুয়েশনে ওরা যাতে এখানে বসে রিল্যাক্স করতে পারে, 2 সেকেন্ড সময় নিতে পারে নিজের জন্য, এবং তারপর মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে তারপরে যাতে ঢুকতে পারে। এটা বেসিক্যালি ডাউন সিনড্রোম এবং আইডিডি আছে এরকম বাচ্চাদের জন্য বেশি দরকার পড়ে। অবস্ট্যাকলস, এটা হচ্ছে আবার খুব বেশি ইজি করে ফেললে ওদের জন্য এই স্পেসটা, তখন ওরা বাইরের ওয়ার্ল্ডটা যে হার্শ সেটা সম্পর্কে ওদের ধারণাটা চলে যাবে। তো একটা প্রবলেম ফেস করা এবং প্রবলেম সলভিং অ্যাটিটিউডটা তৈরি করা, এটা যাতে তৈরি হয় এর জন্য কিছু অবস্টাকলস ক্রিয়েট করা। আহ এরপরে মোমেন্ট অফ পজ, যেটা বলেছি আমি, ওয়াশরুম, এটা সবসময় সব জায়গায় অ্যাভেলেবেল রাখা যাতে ইজিলি অ্যাক্সেস করতে পারে, এবং এসকেপ স্পেস, যেটাও আগে বলেছি তারপর আবার বলছি, আহ স্পেশালি অটিস্টিকদের জন্য এসকেপ স্পেসটা ইনডোর হিসেবে ডিজাইন করা হয়। আবার এডিএইচডি দের জন্য ওদের আবার এরকম একটা স্পেস দরকার হয় যেখানে ওদের টু মাচ এনার্জি যখন হয় তখন ওরা যাতে গিয়ে এনার্জি রিলিজ করে আসতে পারে, লাইক একটা লং করিডোর যেখানে গিয়ে ওরা 2 চক্কর হেঁটে আসলে ওদের এনার্জি রিলিজ হচ্ছে, এরকম স্পেসেস ক্রিয়েট করে। এরকম 5টা গ্রুপের জন্য কিছুটা ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের স্পেস দরকার হয় এসকেপ এর জন্য। আর ডিটেইলে যদি বলি, এটা হচ্ছে কালার সেন্সিটিভ, কালারটা এক এক ফাংশনের উপর ডিপেন্ড করে কালার চুজ করা। ফার্নিচার গুলো সবসময় কর্নার্স গুলো ক্লিপ করে দিতে হয় অ্যাক্সিডেন্ট যাতে না হয়, এবং ভেন্টিলেশন এবং লাইট ওপেনিং যদি আমি বলি, এখানে অপশনস রাখতে হয় সবসময়, যাতে দরকার হলে ডিফিউজ লাইট আসতে পারে, বা যখন আমার দরকার হচ্ছে তখন যাতে পুরোপুরি ফুল সানলাইটটা আসতে পারে, বা যখন দরকার হচ্ছে তখন যাতে একদম ডার্ক করে ফেলতে পারি রুমটা, এরকম অপশন রাখা। এরপর অ্যাকুস্টিকটা মেনটেন করা, এবং অনেক সময় দেখা যায় যে ফ্যান লাইট থেকে কিছু ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি বা খুবই মাইল্ড সাউন্ড ক্রিয়েট হয়, যেটা অ্যাকচুয়ালি নিউরোটিপিক্যালদের জন্য তেমন কিছুই না, তবে অটিস্টিকদের জন্য এটা অনেক বড় একটা ব্যাপার। তো এইসব যাতে ডিস্টার্ব না করে ওদেরকে, এভাবে ফার্নিচার এবং সব ইলেকট্রনিক জিনিসপত্রগুলো প্রপারলি ওদের জন্য যাতে ফ্রেন্ডলি হয় এভাবে চুজ করা, এবং ম্যাটেরিয়াল যেটা হচ্ছে টেক্সচারটা যাতে সফট এন্ড কোজি হয় এভাবে চুজ করা। তো এত কিছু পরে যদি আমি বলি, আমি আমার সাইটে আমার এই স্টাডি গুলোকে কিভাবে ইনকর্পোরেট করে ডিজাইনটা করেছি। কনসেপ্টটা ছিল হচ্ছে কম্পার্টমেন্টালাইজেশন, যেটা বলছিলাম প্রত্যেকটা ফাংশনকে আলাদা আলাদা ভাবে বসানো, যাতে একটার সাথে আরেকটা কেওটিক সিচুয়েশন তৈরি করতে না পারে। তো এই জন্য আমি মেজর ফাংশন গুলাকে আলাদা আলাদা ভাবে বসিয়ে এর মাঝে ইন্টারমিডিয়েট স্পেস গুলোতে ল্যান্ডস্কেপটাকে ইনকর্পোরেট করতে চেয়েছি, যাতে এই একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনের মধ্যে যে মাঝখানে যে ট্রানজিশনাল জোনটা, এটা যাতে একটা স্মুথ ট্রানজিশন হয়। যেমন ডর্ম হচ্ছে একটা লো সেন্সরি এরিয়া, বিকজ এখানে ওরা প্রতিদিন নিজেদের নিজেদের রুমে থাকছে, এবং এটা একটা কোজি স্পেস ওদের জন্য, এখানে আনএক্সপেক্টেড তেমন কিছু ঘটছে না, এবং আহ, এটা মোটামুটি একটা কাম এরিয়া। সো এটা একটা লো সেন্সরি এরিয়ার মধ্যে পড়ে। আবার ডাইনিং থেরাপি, এগুলো হচ্ছে সবাই মিলে একসঙ্গে একটা কেউস তৈরি হওয়ার মতো একটা জায়গা। থেরাপিটা হচ্ছে ইন্টেনশনালি হাই সেন্সরি করে ডিজাইন করা হয়। আবার স্কুল এবং ওয়ার্কশপ, এগুলো হচ্ছে লার্নিং বেস, এটা মোটামুটি মডারেট সেন্সরি এরিয়ার মধ্যে পড়ে। তো আমি যখন একটা হাই সেন্সরি এরিয়া থেকে একটা লো সেন্সরি এরিয়াতে যাচ্ছি, তো মাঝখানে যাতে আমার স্মুথ ট্রানজিশন হয় এটার জন্য আমি ল্যান্ডস্কেপটাকে ইনকর্পোরেট করার চেষ্টা করেছি। এটা অ্যাকচুয়ালি সামনে আমি যখন আরো এক্সপ্লেইন করবো বেটার বোঝা যাবে।
আম, তো আমি আমার কনসেপচুয়াল ডায়াগ্রামটাকে যদি সাইটে দেখাই, সাইটে জোনিং হিসেবে যদি বসাই, তাহলে আমি দেখতে পাবো যে শুরুতে ঢোকার পরে অ্যাডমিনটা পাচ্ছি, তারপরে হচ্ছে এদিকে আসলে স্কুল ওয়ার্কশপ পাচ্ছি, ওদিকে গেলেও ডর্মটা পাচ্ছি, এবং তারপরে একটা যোগা সেন্টার পাচ্ছি। এর মাঝখানে হচ্ছে ল্যান্ডস্কেপ গুলো আসছে, এবং এই যে একটা মেইন সার্কুলেশন স্পাইন ক্রিয়েট হচ্ছে, এটার মধ্যে আমি হচ্ছে ল্যান্ডস্কেপ গুলোকে টানছি, এবং আমি 5টা নোড ক্রিয়েট করেছি যেটা ওয়ে ফাইন্ডিং এর জন্য ওদেরকে হেল্প করবে। যেটা আমি আগে বলছিলাম যে ওয়ে ফাইন্ডিংটা ওদের বেসিক্যালি মেন্টাল ম্যাপিং করতে ওদেরকে হেল্প করবে, যে এখন ও কোথায় আছে এবং সামনে ওকে কি ধরনের সিচুয়েশন ফেস করতে হবে, কোন ফাংশনটার জন্য যাচ্ছে ও সামনে, এটা যাতে বুঝতে পারে। তো এইটাতে আমি 5টা সেন্সকে ইনকর্পোরেট করেছি, যাতে এটা ওদের মেমোরিকে হেল্প করবে। 5টা সেন্সের সাথে যখন ল্যান্ডস্কেপটাকে আমি কানেক্টেড করে দেব, তখন হচ্ছে আহ, এটা ওদের মেমোরিতে থেকে যাবে, এবং যেটা ওদেরকে পরে ওয়ে ফাইন্ড করতে হেল্প করবে। আমি আশা করি সামনে গেলে একটু ভালো বোঝা যাবে। এটা হচ্ছে আমার গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা। তো শুরুতে হচ্ছে এইদিকে সাইড থেকে ঢোকার পরে এটা হচ্ছে মেইন পেডিস্ট্রিয়ান এন্ট্রিটা, এবং এখানে হচ্ছে ড্রপ অফ। দুই দিক থেকে আমরা এই মেইন অ্যাডমিন বিল্ডিংটাতে আসছি। তারপরে এখানে ডাইনিংটা আছে, এটা ডর্ম, এটা হচ্ছে একাডেমিক বিল্ডিং, এবং এটা হচ্ছে ওয়ার্কশপ। এবং এর জায়গাগুলোতে যেমন এখানে একটা এই পুরা সবগুলো ফাংশন একটা মেইন সার্কুলেশন স্পাইন দিয়ে কানেক্টেড, এবং এই সার্কুলেশন স্পাইন গুলোর মাঝখানে 1 2 3 4 5 এই 5টা হচ্ছে নোড ক্রিয়েট করা হয়েছে, যেগুলো বেসিক্যালি ডিসিশন মেকিং পয়েন্ট। আমি যদি দেখাই আমার যে ডিজাইন কনসিডারেশন গুলো ছিল ম্যাক্রো লেভেলে, সেটা যদি আমি এখানে অ্যানালাইসিস করে দেখাই, তাহলে আমি দেখতে পাবো যে এখানে হাই, লো এবং মডারেট 3টা কম্পার্টমেন্টে এখানে কালার মার্কিং করা আছে, এবং নোট গুলোকে রেড মার্ক করা আছে দেখতে পাচ্ছি। এখানে 5টা শেপের 5টা নোড সিলেক্ট করা হয়েছে, এবং শেপটা তো বেসিক্যালি মাস্টার প্ল্যানে বোঝা যায়, বাট অ্যাকচুয়ালি হিউম্যান স্কেলে তো শেপটা বোঝা যায় না। তো হিউম্যান স্কেলে এটাকে আইডেন্টিফাই করার জন্য প্রত্যেকটা নোডের সাথে এক একটা করে হিউম্যান সেন্সকে ইনকর্পোরেট করা হয়েছে। যেমন এই নোটটার কথা যদি বলি, এই সার্কুলার নোটটা, এটা বেসিক্যালি একটা ভিজুয়াল সেন্সরি নোট। এখানে ভিজুয়াল এলিমেন্টস গুলো অ্যাড করে এটাকে আইডেন্টিফাই করা হয়েছে। এরপরে যদি আমি বলি যে মাইক্রো লেভেলে যদি বলি, তাহলে এই যে সার্কুলেশন প্যাটার্নটা, যেটা বেসিক্যালি কেস স্টাডিজ গুলো থেকে এসেছে, এটা আমি সব জায়গায় ইউজ করার চেষ্টা করেছি। অবস্ট্যাকল যেটার কথা বলছিলাম, যে ইন্টেনশনালি একটা অবস্ট্যাকল ক্রিয়েট করা, সেটা এই পিঙ্ক কালার করা এই জায়গাটা, এটা হচ্ছে সেই অবস্ট্যাকলটা। এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে, যেহেতু এই জায়গাটা আগে ফরেস্ট ছিল, এবং ওরা ফরেস্টের এত কাছাকাছি আছে, কিন্তু পুরাটা তো একটা বাউন্ডারি ওয়াল দিয়ে ঢাকা থাকবে, তো ওরা তো অ্যাকচুয়ালি ফরেস্টে ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবে না, এটা ডেঞ্জারাস হয়ে যাবে ওদের জন্য। তো ওরা যাতে এই ফরেস্টের এসেন্সটা যাতে পায়, ফরেস্টটা যাতে এক্সপিরিয়েন্স করতে পারে, এই জন্য এই জায়গাটাতে আমি আবার সেম গজার গাছ লাগিয়ে আবার এটাকে একটা ছোট বনের মতো ক্রিয়েট করার চেষ্টা করেছি, এবং যেটার মাঝখানে একটা ক্যাম্পিং এর জায়গা রেখে এবং পুরোটা একটা ট্রেল দিয়ে কানেক্ট করা। এইটা হচ্ছে ওদের জন্য সেই ডেডিকেটেডলি ডিজাইন করা অবস্ট্যাকল স্পেসটা হিসেবে আমি ডিজাইন করেছি। আর এইগুলো অ্যাকচুয়ালি আমি ডিসিশন গুলো কোত্থেকে এসেছে, মানে আমার বেসটা কি, এটা যদি আমি দেখাই, তাহলে এটা যেমন একটা কেস স্টাডি। এটা হচ্ছে মাকদাম মুস্তফার করা একটা স্কুল, যেখানে আহ আমি যে হাই সেন্সরি এবং লো সেন্সরি মডারেট সেন্সরি এটার কথা বলছিলাম, এই কনসেপ্টটা মূলত ওনার ওখান থেকে নাও, যদিও উনি এখানে দুইটা ভাগে ভাগ করেছে, হাই স্টিমুলাস এবং লো স্টিমুলাস এরিয়া, এবং মাঝখানে ট্রানজিশনাল জোন। আমি স্লাইটলি অন্য একটা রুল ফলো করেছি, এখানে হাই, লো এবং মডারেট 3টা ভাগে ভাগ করেছি সেন্সরি এরিয়া গুলোকে। আম, তো সেন্সরি জোনিং, ট্রানজিশনাল স্পেস, এগুলো এই প্রজেক্ট থেকে এই লার্নিং গুলো এসেছে আমার, এবং সাথে সেন্সরি গার্ডেনের আইডিয়াটাও এবং লার্নিংটাও এই প্রজেক্ট থেকে এসেছে। এরপরে যদি বলি, যেমন কেয়ার স্পোর্ট স্পেশাল নিড স্কুল, এটা আরেকটা স্কুল যেখান থেকে হচ্ছে আমি অবস্ট্যাকল ক্রিয়েট করার যে
ইন্সপিরেশনটা সেটা এই প্রজেক্টটা থেকে এসেছে। এই প্রজেক্টটা দেখা গিয়েছে যে ওরা একটা টিলা বা একটা পাহাড়ের মতো জায়গা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করেছে অবস্টেকল হিসেবে বাচ্চাদের জন্য, এবং সেন্সরি গার্ডেন এবং স্কেপস এর আইডিয়া গুলো এখান থেকে আমি ইন্সপায়ার্ড হয়েছি। আর এটা হচ্ছে আমার মেইনলি আমার প্রজেক্টের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যেটা এই টোটাল সার্কুলেশন স্পাইনটা, সেটা আইডিয়াটা এখান থেকে এসেছে। কিন্তু এই স্কুলটা হচ্ছে হেজেলউড স্পেশাল নিড স্কুল। এই স্কুলটাতে ওরা মেইন সার্কুলেশন স্পাইনটাকে একটা কার্ভের মধ্যে ধরেছে, কিন্তু এই স্কুলটা বেসিক্যালি অটিস্টিক এবং ব্লাইন্ড এরকম বাচ্চাদের জন্য। তো এই পুরো সার্কুলেশন স্পাইনটার ওয়ালটা জুড়ে ওরা টেক্সচার ইউজ করেছে, যেহেতু চিলড্রেনরা এখানে ব্লাইন্ড। তো আহ এই ট্যাকটাইল সেন্সরিটাকে ইউজ করে ওরা হচ্ছে পুরা ওয়ে ফাইন্ডিং এর প্রবলেমটাকে সলভ করছে এখানে। ওয়ে ফাইন্ডিং এর জন্য এই যে কোনো জায়গায় ওরা এই সার্কুলেশন স্পাইনের এই যে কোনো একটা ওয়ালে টাচ করলেই স্টুডেন্টরা আইডেন্টিফাই করতে পারবে যে ওরা অ্যাকচুয়ালি স্কুলের কোন জায়গাটাতে আছে। তো আমি যদি আমার প্রজেক্টের কথা বলি, আমার প্রজেক্টে তো স্টুডেন্টরা ব্লাইন্ড না, তারা তাদের 5টা সেন্সকে ইউজ করতে পারে। তো আমি আমার সার্কুলেশন স্পাইনটাতে 5টা সেন্সকে ইউজ করে ওদেরকে আইডেন্টিফাই করতে হেল্প করছি। যেমন এটা একটা ভিজুয়াল সেন্সরি এরিয়া, যেটা আগে বলছিলাম। এখানে আমি লাইট অ্যান্ড শ্যাডো এবং কালার্স ইউজ করে এই নোটটাকে আমি আইডেন্টিফাই করছি। আবার এটা হচ্ছে একটা ডর্মের মাঝখানে কোর্টইয়ার্ডটা, এখানে হচ্ছে আমি ট্যাকটাইল সেন্সরি এলিমেন্টস গুলো ইউজ করে আমি এই নোটটাকে আইডেন্টিফাই করছি। এটার কারণটা হচ্ছে ডর্ম হচ্ছে একটা লো সেন্সরি এরিয়া, যেটা আগে বলছিলাম, এবং ট্যাকটাইল সেন্স অ্যাকচুয়ালি মানুষের আহ, মানুষকে রিল্যাক্স করে দেয়। যেমন কোনো ওভারওয়েলড কোনো বাচ্চাকে যদি আমরা কাদা বা বালি দিয়ে খেলতে দিই, সে ইনস্ট্যান্টলি রিল্যাক্সড ফিল করে। এটার কারণ হচ্ছে মাটিতে এমন কিছু ব্যাকটেরিয়া থাকে যেগুলো মানুষের সেরোটোনিন কেমিক্যালটা রিলিজ করে, যেটার কারণে মানুষ হ্যাপি এবং রিল্যাক্সড ফিল করে। তো যাই হোক, ট্যাকটাইল সেন্সটা বেসিক্যালি লো সেন্সরি। তো যখন একটা বাচ্চা ওভারওয়েলমড হয়ে যাবে, তখন সাপোজ আমি যদি একটা সিনারিও বলি, ওভারওয়েলমড একটা বাচ্চা যদি একটা কাদা বা মাটি দিয়ে খেলে এবং তারপর সে যদি রিল্যাক্সড ফিল করে, তারপরে সারাদিন পরে সে তখন ডর্মে একটা লো সেন্সরি এরিয়াতে যেতে পারবে। এটা বেসিক্যালি কোর্টিয়ারটা একটা লো সেন্সরি এরিয়াতে ঢোকার আগে প্রিপারেশনাল স্পেস হিসেবে ইউজ করছি। আবার সেম ভাবে এখানে হচ্ছে একটা ডাইনিং জোন আছে। ডাইনিংটা হচ্ছে একটা হাই সেন্সরি এরিয়া। তো যখন আমি একটা হাই সেন্সরি এরিয়াতে ঢুকছি, তার আগে আমি একটা এখানে কালার্স, খুবই ভাইব্রেন্ট কালার এবং লাইট এন্ড শ্যাডো, এগুলো থেকে আমরা একটা হাইপার একটা এনার্জি পাচ্ছি, যেটা আমাদের সেন্সরি এক্সপিরিয়েন্সটাকে হাইটেন্ড করছে, এবং তারপরে আমরা একটা হাই সেন্সরি এরিয়াতে ঢুকছি। অ্যাকচুয়ালি যদি জিনিসটাকে একটু ইজিয়ার করে বোঝাতে যাই, তাহলে পার্সপেক্টিভটা থেকে আই গেস একটু বেটার বোঝা যাবে। যেমন আমি যদি এই ডিজাইনের এই ট্যাক্টাইল সেন্সরি নোড থেকে যদি আমি আমার ভিজুয়াল সেন্সরি নোডের দিকে যেতে শুরু করি, তাহলে এইটা সাপোজ আমি এখান থেকে জার্নিটা শুরু করছি এবং আমি এদিকে যাচ্ছি। এখানে হচ্ছে আমার ভিজুয়াল সেন্সরি নোডটা, যেটা এখানে আছে। তো আমি একটা লো সেন্সরি এরিয়া থেকে আমার জার্নিটা শুরু করছি এবং আমি আমার হাই সেন্সরি একটা এরিয়ার দিকে যাচ্ছি। তো এই মাঝখানে যে ট্রানজিশনটা, এই ট্রানজিশনটা কিভাবে আমি স্মুথ করতে পারি? তো এইখানে দাঁড়িয়ে যখন আমি সামনের দিকে তাকাচ্ছি, শুরুতে দূরে আমি দেখতে পাচ্ছি যে একটা খুবই ভাইব্রেন্ট একটা কালার, যেটা অ্যাকচুয়ালি আমাকে বুঝাচ্ছে যে সামনে অ্যাকচুয়ালি একটা হাই সেন্সরি এরিয়া আছে। এটা একটা অ্যালার্মের মতো কাজ করবে, ভিজুয়াল অ্যালার্ম হিসেবে কাজ করবে। এবং আমি যে এখানে আছি, আমার এখানে ভিজুয়াল কোনো হাই সেন্সরি এলিমেন্ট নেই এখানে। আমি যে ল্যান্ডস্কেপটি ইউজ করেছি সেটা খুবই নিউট্রাল কালার ইউজ করেছি, এবং যত সামনের দিকে আগাচ্ছি কালারটা তত ভাইব্রেন্ট হচ্ছে, এবং এই জায়গাটাতে গিয়ে হচ্ছে আমি ম্যাক্সিমাম ভাইব্রেন্ট কালার্স এবং লাইট অ্যান্ড শ্যাডো এবং আরো ভিজুয়াল এলিমেন্টস গুলো পাচ্ছি, যেটা আমাকে ইন্ডিকেট করছে এই জায়গাটা হচ্ছে ম্যাক্সিমাম হাই সেন্সরি এক্সপিরিয়েন্স আমাকে দিবে। তো এই প্রিপারেশনটা নেওয়ার পরে যখন আমি এই ডাইনিংটাতে ঢুকছি, তখন আমার মেন্টালি আমি প্রিপেয়ার্ড একটা হাই সেন্সরি এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য। তখন আর আমার ওভারওয়েলমড হয়ে যাওয়ার পসিবিলিটিটা অনেক কম। তো সেম ভাবে যখন আমি এখান থেকে আবার
পরের সেন্সরি নোটটার দিকে যাচ্ছি, এরপরে গেলে আমি এদিকে আসতে পাবো স্কুলটা, তখন আমি সাউন্ডটাকে ইউজ করছি। এখান থেকে যেরকম আমি ভিজুয়াল সেন্সরিটাকে ইউজ করছিলাম আমার স্মুথ ট্রানজিশনের জন্য, আমি যখন ভিজুয়াল থেকে আবার সাউন্ড সেন্সরিতে যাব তখন আমি আবার আরেকটা ডিফারেন্ট টাইপ অফ এক্সপিরিয়েন্স পাবো। আহ, আমি একটা ভিডিও ক্লিপ দেখাই, আহ, যেটা হচ্ছে আমি ডর্মের সামনে ট্যাকটাইল সেন্সরি নোটটা থেকে জার্নিটা শুরু করে আমি ভিজুয়াল সেন্সরি নোট পর্যন্ত যাব। এখানে দেখতে পাচ্ছি আমরা যে অনেকগুলো টাইপের পেভমেন্ট ইউজ করা হয়েছে এবং বালি কাদা এবং দুই টাইপের গ্রাস ইউজ করা হয়েছে, এবং এটার পাশে যে গার্ডেনটা আছে এটা হচ্ছে ট্যাকটাইল সেন্সরি গার্ডেন, যেটাতে অ্যাকচুয়ালি গাছগুলো এমন ভাবে চুজ করা হয়েছে যেখানে প্রত্যেকটা গাছের ডিফারেন্ট এবং ইউনিক কিছু ট্যাকটাইল ফিচার্স আছে। তো আমরা একটু দেখি ভিডিওটা। এখান থেকে যদি জার্নিটা শুরু করি, তাহলে শুরুতে আমরা যে প্ল্যান্টস গুলো দেখতে পাচ্ছি এগুলো খুবই পেইল একটা কালার দিচ্ছে, কিন্তু যখন আমি সামনে দূরে তাকাচ্ছি তখন আমি খুবই ভাইব্রেন্ট কালার দেখতে পাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি ভিজুয়াল অ্যালার্ম হিসেবে কাজ করছে। এই জায়গাটা হচ্ছে আমার ভিজুয়াল সেন্সরি নোটটা, যেখানে লাইট এন্ড শ্যাডো পার্টটা আসছে। এবং তারপরে যখন আমি এখান থেকে আমার ডর্ম এখান থেকে যখন আমি একাডেমিক পার্টটাতে যাচ্ছি, তখন আমি হচ্ছে আস্তে আস্তে এই সাউন্ড সেন্সরি নোটটাতে একটা ফাউন্টেইন আছে যেটা একটা নয়েজ ক্রিয়েট করছে, পানির নয়েজ। তো যত আমি সামনের দিকে আগাচ্ছি তত নয়েজটা বাড়তে থাকছে, এবং একদম যখন আমি ফাউন্টেনটার সামনে আসছি তখন আহ আমি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ নয়েজ পাচ্ছি। তারপরে আহ আচ্ছা, আমি আগে একটু বলে নিই, এখানে হচ্ছে আমি ল্যান্ডস্কেপটাকে আমি ইনকর্পোরেট করেছি, যেটা আমার ভিজুয়াল সেন্সরি নোডের পাশে যেমন দেখা যাচ্ছে খুব কালারফুল প্ল্যান্টস গুলো ইউজ করা হয়েছে। আর এইখানে এটা হচ্ছে আমার ট্যাকটাইল সেন্সরি গার্ডেন, যেখানে আমি বলছিলাম যে ম্যাক্সিমাম ট্যাকটাইল ফিচার্স আছে এমন গাছগুলোকে চুজ করা হয়েছে, যেমন ফুল হিসেবে এখানে কদম ইউজ করা হয়েছে, তারপরে ঝাউ গাছ, এই টাইপের কিছু গাছ ইউজ করা হয়েছে, এবং এখানে একটা ব্লুমিং ক্যালেন্ডার সহ, যাতে পুরা বছরে সব সিজনে যাতে এই ফিচার গুলা ওরা ইন্ট্যাক্ট থাকতে পারে, এই কারণে এভাবে চুজ করা হয়েছে প্রত্যেকটা প্ল্যান্টকে। এইটা হচ্ছে সেই ট্যাকটাইল সেন্সরি গার্ডেনটা, আর এটা হচ্ছে সেই ভিজুয়াল সেন্সরি গার্ডেনটা, যেটা সাপোর্ট হিসেবে কাজ করছে ভিজুয়াল সেন্সরি নোডের। আর এটা হচ্ছে সাউন্ড সেন্সরি নোডের ফাউন্টেনটা। তো ফাউন্টেনটা থেকে যদি আমি দেখি, এই ফাউন্টেনটা থেকে আবার যখন আমি ক্লাসের দিকে যাব, এখানে আমি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ নয়েজ পাচ্ছি। নয়েজ থেকে যত আমি এই জায়গাটা এটা, যত আমি ক্লাসের দিকে যাব তখন নয়েজ লেভেলটা আস্তে আস্তে কমে যাচ্ছে। যদি একটা সেকশনে দেখি, এই বরাবর সেকশনটা কাটা হচ্ছে, এটা হচ্ছে ফাউন্টেনটা। এবং তারপরে যখন আমি আস্তে আস্তে ক্লাসরুমের দিকে যাচ্ছি, আউটডোর থেকে যত আমি লবি স্পেসের দিকে যাচ্ছি সাউন্ডটা কমে যাচ্ছে, এবং যখন আমি ক্লাসরুমে গিয়ে পৌঁছাবো এখানে একদমই সাইলেন্ট একটা জায়গা হয়ে যাচ্ছে। তো যখন আমরা একটা নয়েজি জায়গা থেকে সাইলেন্ট জায়গায় যাই তখন স্মুথলি আমরা ফোকাসড হয়ে যাই। তো এটা আরেকটা স্মুথ ট্রানজিশনের জন্য এখানে সাউন্ড এলিমেন্টটাকে ইউজ করা হচ্ছে, এবং প্রত্যেকটা ক্লাসরুমের সাথে এসকেপ স্পেস আছে, যেটা অ্যাকচুয়ালি একদম আলটিমেট সাইলেন্ট একটা স্পেস। এটা হচ্ছে সাউন্ড সেন্সরি নোডের আরেকটা পার্ট। আগেরটা ছিল হচ্ছে সর্ট অফ প্যাসিভ একটা সাউন্ড ক্রিয়েট হচ্ছে, আর এখানে বাচ্চারা চাইলে নিজেরা অ্যাক্টিভলি সাউন্ড ক্রিয়েট করতে পারে। আর এটা হচ্ছে আম, এই জায়গাটা যেটা হচ্ছে এগ্রিকালচারাল হর্টিকালচারের জায়গা, যেখানে ওরা এটা ওয়ার্কশপের পাশাপাশি, মানে এগ্রিকালচারটা হচ্ছে ওয়ার্কশপেরই একটা পার্ট, যেখানে ওরা ফার্মিং করতে শিখবে, এবং যেহেতু এখানে সিপি বা সেরেব্রাল পালসি স্টুডেন্টরা থাকবে ওদের জন্য অ্যাক্সেসেবল এলিভেটেড কিছু ভেজিটেবল বেড ক্রিয়েট করা হয়েছে, যাতে ওরা হুইল চেয়ার নিয়ে অ্যাক্সেস করতে পারে। আরেকটা ভিডিও যদি দেখি, তাহলে এটা হচ্ছে সাউন্ড সেন্সরি নোটটা থেকে যদি আমি ওয়ার্কশপটার দিকে যাই, তাহলে হচ্ছে আমি যখন এই ভেজিটেবল গার্ডেন ফ্রুট গার্ডেন এগুলো যখন দেখবো তখন হচ্ছে আমি মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছি আহ, এই ভোকেশনাল ট্রেনিং পার্টের জন্য। এটা মেমোরিটা এভাবে কানেক্টেড হবে।
এটা হচ্ছে স্কুলের ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটিটা, যেটা একটা ভার্টিক্যাল সার্কুলেশনের অপশন হিসেবে রাখা হয়েছে। এটা হচ্ছে যোগা প্যাভিলিয়ন। এটা হচ্ছে আহ, এটা রেগুলার যাওয়ার জন্য না, এটা হচ্ছে স্টুডেন্টদেরকে, সাপোজ একটা টিম অফ স্টুডেন্টকে কয়েকজন কেয়ার গিভার নিয়ে সপ্তাহে একবার বা দুইবার এখানে থেরাপির জন্য। আর এটা হচ্ছে যদি আমরা ব্লকটা দেখি, ক্লাসরুমের ব্লকটা যদি দেখি, তাহলে ক্লাসরুম এবং এটা ক্লাসরুমের এই এলিমেন্ট গুলো, যেহেতু স্পেশাল স্টুডেন্ট, ওদের ক্লাসরুমের ডিজাইনটাও ডিফারেন্ট ছিল। তো মেইন এলিমেন্ট গুলো অ্যাকচুয়ালি এটা ইন্সপায়ার্ড হয়েছে কেন্সপুর স্পেশাল নিড স্কুল থেকে। ওরা এখান থেকে হচ্ছে মেইন ক্লাসরুম, সার্ভিস পার্ট এবং প্র্যাকটিক্যাল এডুকেশনের জন্য যে ফাঁকা জায়গা কিছুটা, উইথড্রয়াল স্পেস যেটাকে আমরা এসকেপ স্পেস বলছিলাম, এবং অনেক অনেক স্টোরেজ স্পেস, এগুলো এনশিওর করা হয়েছে। এবং ওদের জন্য স্পেশালি ডিজাইনড ফার্নিচার, যেগুলো অ্যাকচুয়ালি ওদের প্রত্যেকের হাইট ওয়াইজ যাতে ফার্নিচার গুলোকে অ্যাডজাস্ট করা যায় সেভাবে ডিজাইন করা হয়েছে। কারণ অনেক সময় দেখা যায় যে যেহেতু ওদের গ্রোথ সবার সেম হচ্ছে না বয়সের সাথে, বা মেন্টাল গ্রোথের সাথে প্যারালালি যাচ্ছে না, এই কারণে হাইট ডিফারেন্সটা খুব কমন। এটা যাতে অ্যাডজাস্ট করা যায়। আর এডিএইচডি স্টুডেন্টদের জন্য চেয়ার গুলো অ্যাকচুয়ালি স্ট্রেস বলের মতো করে ডিজাইন করা ভালো, বিকজ ওদের এনার্জি রিলিজিংটা ইজি হয়। আর এটা হচ্ছে আমার হ্যান্ডমেড মডেলটা, সাইড প্ল্যানটা। আর এটা আমার মেইন মাস্টার প্ল্যান মডেল, একাডেমিক বিল্ডিং। এটা হচ্ছে ওয়ার্কশপ বিল্ডিংটা। এটা হচ্ছে ডাইনিং এবং অ্যাডমিন পার্টটা। এখন আমরা ওভারঅল পুরো প্রজেক্টের একটা ভিডিও যদি দেখি। সাউন্ড শোনা যাচ্ছে কিনা আমি জানি না। সাউন্ডটা কি শোনা যাচ্ছে? না, না, এখন সাউন্ড শোনা যাচ্ছে না। সাউন্ড দরকার নেই, এমনিতেই বেটার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে পেডিস্ট্রিয়ান এন্ট্রিটা, যেখানে এখানে একটা সিটিং এরিয়া পাচ্ছি, তারপর আমি অ্যাডমিন বিল্ডিং এ চলে যেতে পারছি। আর এটা হচ্ছে ভেহিকুলার এন্ট্রিটা, যেটা ড্রপ অফ হচ্ছে অ্যাডমিন বিল্ডিং এর ওই অন্য সাইডটাতে। দুইটা থেকে আমি একটা অ্যাডমিন বিল্ডিং এর ভিতরে একটা সেম লবি স্পেসে যেতে পারছি, ওয়েটিং লঞ্চে। এটা ভিজুয়াল সেন্সরি নোটটা। এটা হচ্ছে ভিজুয়াল সেন্সরি নোট থেকে যদি আমি ডর্মের দিকে যেতে থাকি, তাহলে আমি গার্ডেনের যে ভিউটা পাচ্ছি। মাঝখানে মাঝখানে ব্যারিকেড দেওয়া হচ্ছে যাতে আমি পুরোপুরি এত কালারের মধ্যে এক্সপোজড না হয়ে যাই। এটা সর্ট অফ একটা ব্যারিকেড দিয়ে উল্টা দিকে যাতে সেন্টারের দিকে, নোডের দিকে যাতে দৃষ্টিতে যায়, সেটা এনশিওর করার জন্য। এটা হচ্ছে ট্যাক্টাইল সেন্সরি নোটটা, যেখানে অনেক টাইপের টেক্সচার ইউজ করা হয়েছে ফর থেরাপিউটিক পারপাস। এটা ডরমেটরি, যেটা মেল ফিমেল দুটো উইং এ ভাগ করা। এটা ফ্রেগ্রেন্স সেন্সরি নোডেড গার্ডেন। এটা এখানে হচ্ছে মেইনলি ফ্রেগ্রেন্স এর উপর ডিপেন্ড করে গাছগুলোকে চুজ করা হয়েছে। ফর একাডেমিক বিল্ডিংটা, এটা হচ্ছে টিচারদের একটা উইং। এটা হচ্ছে মেইন একাডেমিক বিল্ডিং। এখানে হচ্ছে আহ এই পাথরের কাছাকাছি জায়গাটা হচ্ছে এগ্রিকালচারের জন্য ইউজ করা হয়েছে, এবং সাইটের এই যে জায়গাগুলো বড় বড় ফ্রুট ট্রিজ ইউজ করা হয়েছে। এই পুরোটা হচ্ছে টেস্ট সেন্সরি নোড এবং টেস্ট সেন্সরি গার্ডেন। টেস্ট রিলেটেড সব সায়েন্স গুলো এখানে ইউজ করা হয়েছে। হচ্ছে ওয়ার্কশপটা, যেখানে ভোকেশনাল ট্রেনিংস গুলো প্রোভাইড করা হবে।
তো এই ছিল আমার প্রজেক্টটা। আমি মোটামুটি চেষ্টা করেছি বোঝানোর। আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি আসলে। ফেস টু ফেস একটু ইজিয়ার এক্সপ্লেন করা। এখানে একটা না বলতে গিয়ে আমি আসলে হয়তো অনেক কিছু বোঝাতে পারিনি এবং অনেক কিছু ভুল বলতে পারি। তো সবাই আহ যদি কারো কিছু জিজ্ঞেস থ্যাংক ইউ। করার থাকে থ্যাংক প্লিজ ইউ কাইন্ডলি। লামিয়া, একটা সুন্দর প্রেজেন্টেশন থ্যাংক দেওয়ার ইউ। জন্য।